আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তা আজকে কিন্তু আমাদের দশম ব্যাচের ক্লাস, সরি, দ্বিতীয় সেমিস্টারের ক্লাস, ও আচ্ছা। নবম এবং অষ্টম। ঠিক আছে, তা আমাদের আজকে হচ্ছে অপশনাল পড়াশোনা, আর আগামীকাল হচ্ছে আমাদের শিডিউল জি অনুযায়ী এই জি জি ক্লাসগুলো থাকে 9টা এবং 10টা। আপনারা অলরেডি জানেন জি বিষয়গুলো। তা আজকে জি ভাই। দুইটা প্রশ্ন পড়বো। ঠিক আছে, জি এবং আজকে কার্য ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় শেষ হবে। আমরা ইনশাআল্লাহ কালকে থেকে আলোচনা করে কোন বইটা ধরবো সেটা একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবো এই ক্লাস শেষে। জি ঠিক আছে, তা আজকে যে দুইটা প্রশ্ন আমাদের পড়ার কথা ছিল সেই দুইটা প্রশ্ন একটু দেখে আসি। তা একটা হচ্ছে কৌশল বাস্তবায়নে উদ্ভূত সমস্যাগুলি এবং সমাধান, একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাস কাস্টমাইজেশন কি এবং এর প্রকারভেদ, আর মাস কাস্টমাইজেশনের বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন এটা। ঠিক আছে, একটা হচ্ছে কি কৌশল বাস্তবায়নে যে সমস্যাগুলো আসবে এবং সমাধান, ভালো করে বুঝেন। এবং মাস কাস্টমাইজেশনটা কি, এর প্রকারভেদ কি এবং এর গুরুত্বটা কি। 3টা অংশে বিভক্ত প্রশ্নটা, কিন্তু এটা কিন্তু অনেক সময় বড় প্রশ্ন আকারে 8 মার্কে আসে। তা আমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায় দুইটা পড়লে আমাদের দ্বিতীয় অধ্যায়টা কিন্তু শেষ হয়। আর এর আগের যে প্রশ্নগুলো আমরা পড়ছি সেটা ইউটিউব থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, আমরা খুব ভালোভাবে পড়ে বুঝে শেখার চেষ্টা করছি। এখন প্রথম প্রশ্নে যাচ্ছি। ভাই, ওই দিক দিয়ে না দে দাদা ভাই। আচ্ছা দেখেন, এদিক না দিয়ে এই সুজা আনা যায় না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখেন এই প্রশ্নটা আমরা আজকে পড়বো, কৌশল বাস্তবায়নে উদ্ভূত সমস্যাবলী এবং সমাধান। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটা কৌশল নিলেন, কৌশল প্রণয়ন করলেন, সেই কৌশলটা বাস্তবায়ন করতে গেলে আপনার কি কি সমস্যার মুখে পড়তে হবে এবং এর সমাধানটা কি। এই দুইটা প্রশ্ন একসাথে যদি আসে তাহলে আমরা সাধারণত কি করি, একসাথে আসলে আমরা সমস্যা লিখি 5টা, সমাধান লিখি 5টা, মানে সমস্যার 5টা পয়েন্ট দেই, সমাধানের 5টা পয়েন্ট দেই, 10টা লিখে আমরা 8 মার্কের জন্য লিখি। অথবা আমরা এই প্রশ্ন দুটো আলাদা আলাদা ভাবে আসতে পারে, শুধু সমস্যা যদি 8 মার্কে আসলে মিনিমাম 8টা পয়েন্টস দিবেন, সমাধান 8 মার্কে আসলে মিনিমাম 7টা 8টা পয়েন্টস দিবেন। ঠিক আছে, তবে যদি আপনার হাতে সময় না থাকে এবং দুইটা প্রশ্ন একসাথে আসে তাহলে এইভাবেও আপনি লিখতে পারবেন। আপনি চাইলে এই প্রশ্নটাকে দুইটা ভাগে লিখতে পারবেন। স্ক্রিনে সবাই একটু দেখেন কাইন্ডলি। একটা হচ্ছে দেখেন কৌশল বাস্তবায়নের সমস্যা সমাধান, পয়েন্ট কিন্তু এইটা, পয়েন্টের হিন্টস কিন্তু এইটা। এই হিন্টস দিয়ে আপনি সমস্যা আসলে প্রথম বাক্যটা, সমাধান আসলে প্রথম বাক্যের সাথে মিলে দ্বিতীয় বাক্যটায় সমাধান আছে। আবার দ্বিতীয় হিন্টস এর ক্ষেত্রে সমস্যা এটা, সমাধান এটা। তৃতীয়টার ক্ষেত্রে সমস্যা এটা, সমাধান এটা। ঠিক আছে, এইভাবে আছে 6টা। তো মোটামুটি কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে আমরা মোটামুটি এই 6টা সমস্যায় পড়ি। এই 6টা সমস্যা এবং এর সমাধান আজকে পড়লে আমাদের কিন্তু একসাথে দুইটা প্রশ্ন পড়া হয়ে যাবে। ঠিক আছে, তো ভূমিকা থেকে আমি পড়তেছি, আপনারা একটু মনোযোগ দিবেন। কোন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কৌশল অর্থাৎ স্ট্র্যাটেজি গ্রহণ করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি আর গুরুত্বপূর্ণ একটু হলো সেই আমার কৌশল ওই দুইটা তো বাস্তবায়ন ই করা। আছে। ওই ওটা কি বলে, মাল্টিপ্লেক্সটা। ভাই, যারা যারা আনমিউট আছেন তারা তারা মিউট করেন। আলামিন ভাই ছাড়া আর সবাই মিউট করেন। অনেকে আনমিউট আছে। আলামিন ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মিউট করছেন, ঠিক আছে। দেখিবার দেখেন ভূমিকাটা যা আছে একটু মনোযোগ দেন। মানে আমরা যেহেতু অষ্টম ব্যাচের এখানে যারা আছি আমাদের পরীক্ষায় লিখতে হবে, আর নবম ব্যাচের যারা আছেন তাদেরও কিন্তু পরীক্ষায় বসতে হবে খুব শীঘ্রই, তাদেরও পরীক্ষা। আমরা একটু মনোযোগ দেই। ভূমিকাটা কি লিখবো আমরা দেখেন। প্রথমে ভূমিকায় আপনি একটা কমন কথা লিখবেন, সেটা কি, কোন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কৌশল গ্রহণ করা যতটা গুরুত্বপূর্ণ
তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই কৌশল যথাযথভাবে বাস্তবায়ন করা। কমন একটা বাক্য। এর পরের বাক্যটা কি লিখবেন? শুধু বাস্তবায়ন করলে হবে না, বাস্তবায়নের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা বা সমস্যা দেখা দেয় যা কৌশলের কার্যকারিতাকে কি করে? ব্যাহত করে। দেখেন, ভূমিকাটা কিন্তু সাধারণ দুইটা কথা দিয়ে লেখা। এই দুইটা বাক্য আপনার মাথায় ঢুকাইলে আপনার ভূমিকাটা হয়ে যাবে। ওকে, এবার কৌশল বাস্তবায়নে উদ্ভূত সমস্যা এবং সমাধান। কি কি সমস্যায় পড়ি এবং তার সমাধান কি? দেখেন, মাত্র 6টা। মনোযোগ দিয়ে। প্রথম সমস্যা হচ্ছে পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে অমিল। আমরা যে পরিকল্পনাটা নেই সেটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা যাচাই না করে আমরা গ্রহণ করি। ঠিক আছে, এই অর্থাৎ পরিকল্পনা নিলেও বাস্তবায়ন করতে গেলে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বাইরেও আমরা অনেক কাজ করে ফেলি। এই দুইটা কারণে, অর্থাৎ বাস্তবায়ন যোগ্য কিনা সেটা যাচাই করি না, আবার বাস্তবায়ন করতে গেলেও আমরা অনেক কাজ বাস্তবায়নের সাথে সামঞ্জস্য নয় এরকম অনেক কাজ করি। এই দুইটা কারণে সমস্যা হয়। আমরা একটু পয়েন্টসটা পড়ি, ভিতর কি লেখা আছে দেখেন। অনেক সময় পরিচালন ব্যবস্থাপনায় কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নকারী দলের মধ্যে সমন্বয় থাকে না। অর্থাৎ প্রণয়ন করলো হায়ার অথরিটি আর বাস্তবায়ন করতেছে একবারে ফিল্ডের লোকজন। এখন এই দুই দলের মধ্যে সমন্বয় থাকে না। কাগজে পরিকল্পনা যা থাকে বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়ে যায়। এটা হচ্ছে সমস্যা। বুঝতে পারছেন? সমস্যা আসলে উপরে টুক লিখবেন। সমাধানটা কি দেখি এবার। প্রণয়ন এবং বাস্তবায়ন উভয় পর্যায়ে অভিন্ন এবং সমন্বিত টিম রাখা, মানে যারা প্রণয়ন করবে, ঠিক আছে, সেই প্রণয়নের সাথে বাস্তবায়ন যারা করবে তাদেরকেও রাখতে হবে। প্রয়োজনীয় ওয়ার্কশপ বা ট্রেনিং এর আয়োজন করতে হবে। যদি আপনি তাদেরকে নাও রাখেন, পরিকল্পনা প্রণয়নকারীরা ট্রেনিং দিবে কাদের? যারা বাস্তবায়ন করবে। ঠিক আছে, এইভাবে আমরা সমাধান করতে পারি। তাইলে আমি এবার নিজের ভাষায় এই পয়েন্টটা একটু বলে যাই, মনোযোগ দিয়েন। প্রথমে লিখবেন, যারা পরিকল্পনা প্রণয়ন করেন এবং যারা বাস্তবায়ন করেন তাদের মধ্যে সমন্বয় থাকে না। কাগজে যা পরিকল্পনা, বাস্তবে তা অনেক সময় আমরা দেখি না। এটা হচ্ছে সমস্যা। সমাধানটা কি? প্রণয়ন এবং বাস্তবায়ন উভয় পর্যায়ের অভিন্ন বা সমন্বিত টিম রাখতে হবে। আবার দ্বিতীয় অপশন কি? যদি যারা প্রণয়ন করবেন তারা বাস্তবায়নকারী টিমকে কি করবে? ট্রেনিং দিবেন। এটা হলো সমাধান, দুইটা সমাধান। তাহলে 1 নম্বর পয়েন্ট শেষ। এবার আমরা 2 নম্বরটা দেখি। দেখেন, কৌশল বাস্তবায়নের আরেকটা সমস্যা কি? যোগাযোগের ঘাটতি। এটা কি একটু দেখি। কৌশল সংক্রান্ত তথ্য যদি সংশ্লিষ্ট কর্মীদের কাছে সময় মতো বা স্পষ্টভাবে না পৌঁছায়, মানে কৌশল প্রণয়ন যারা করলো ম্যানেজমেন্ট থেকে যদি বাস্তবায়নের তথ্যটা সংশ্লিষ্ট কর্মীদের কাছে সময় মতো বা স্পষ্টভাবে না পৌঁছায়, তাহলে ভুল বোঝাবুঝি হবে এবং দিকভ্রান্তি ঘটবে। মানে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা কৌশলের তথ্য সময় মতো স্পষ্টভাবে জানতে না পারলে যে সমস্যাটা হয় সেটা হলো 2 নাম্বার, মানে যোগাযোগের ঘাটতি। ঠিক আছে, সমাধানটা কি? স্বচ্ছ এবং সুনির্দিষ্ট যোগাযোগ পদ্ধতি গড়ে তোলা, নিয়মিত মিটিং এবং ফিডব্যাক। মানে প্রতিনিয়ত, যেমন বড় বড় কোম্পানিতে কি হয়, তাৎক্ষণিকভাবে ব্রিফিং এর মাধ্যমে ম্যানেজমেন্ট কর্মীদেরকে কাজের মধ্যে ডেকে নিয়ে সাথে সাথে জানাই দিচ্ছে যে আজকে এই সিদ্ধান্তগুলো হয়েছে, এইভাবে আপনারা কাজ করবেন। ঠিক আছে, অর্থাৎ যোগাযোগের ঘাটতি না থাকলে কৌশল বাস্তবায়নের সমস্যাটা দূর হয়। তাহলে আমরা এখানে 6টা পয়েন্টের 2টা পয়েন্টস পড়লাম। 2টা পয়েন্টটা কি? প্রথমটা হচ্ছে পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে অমিল। 2 নাম্বারটা হচ্ছে যোগাযোগের ঘাটতি, মনে রাখেন। 3 নাম্বারটা দেখেন, মানব সম্পদের প্রতিরোধ এবং অনাগ্রহ। ভালো করে বুঝেন, আপনি যে কোনো কৌশলই নেন না কেন, ভিতর থেকে আপনার যারা কর্মীরা আছে তারা প্রতিরোধ গড়ে তুলবে যে না, এটা হয় না, এটা ভুল করছে, এটা আমাদের উপর অতিরিক্ত বোঝা, এরকম একটা প্রতিরোধ আসবেই। আর একটা হচ্ছে কিছু কর্মী বাহিনী থাকবে যারা কাজ বাস্তবায়নে অনাগ্রহ দেখাবে। তার মানে প্রথম সমস্যা, দ্বিতীয় সমস্যা, তৃতীয় সমস্যাটা হচ্ছে মানব সম্পদের প্রতিরোধ এবং অনাগ্রহ। অর্থাৎ কর্মীরা কারণে অকারণে প্রতিরোধ করতে পারে নতুন কৌশল বাস্তবায়নের বেলায়। আর কি করতে পারে? তারা তাদের দায়িত্ব এবং কাজের ধরন বদলে যায়। মানে যদি নতুন পরিকল্পনা নেন তাহলে কর্মীদের কাজের ধরন বদলে যাবে বিধায়, দায়িত্ব অতিরিক্ত বেড়ে যাবে বিধায় তারা কি করে? প্রতিরোধ গড়ে তোলে। এটা হচ্ছে সমস্যা একটা বাক্যে। সমাধানটা কি? আপনি যদি কর্মীদের অংশগ্রহণমূলক ভাবে কৌশল বাস্তবায়নে যুক্ত করেন, তাদের প্রশিক্ষণ দেন, নতুন প্রকল্প বাস্তবায়নের জন্য যদি তাদের প্রণোদনা দেন, অর্থাৎ তাদের একটু বেতন বাড়ান, একটু বোনাসের ব্যবস্থা করেন, একটু সুযোগ সুবিধা দেন, তাহলে কিন্তু তারা নতুন কৌশল বাস্তবায়নে প্রতিরোধ করবে না। ঠিক আছে, তার মানে সমস্যাটা কি? তারা তাদের কাজের ধরন বদলে যাবে বিধায় প্রতিরোধ করে, এটা হচ্ছে সমস্যা। সমাধানটা কি?
কর্মীদের অংশগ্রহণ বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণ দিতে হবে, তাদের প্রণোদনা বা মোটিভেশন, ঠিক আছে, দিতে হবে। তাইলে আমরা কি পড়তেছি দেখেন, কৌশল বাস্তবায়নের সমস্যা এবং সমাধান পড়তেছি। প্রথম সমস্যা কি? পরিকল্পনা ও বাস্তবায়নের অমিল। দ্বিতীয় সমস্যা হচ্ছে যোগাযোগের ঘাটতি। তৃতীয় সমস্যা হচ্ছে মানব সম্পদের প্রতিরোধ ও অনাগ্রহ। তিনটা গেল। আচ্ছা, এর পরে যে তিনটা আছে আমরা এই তিনটা এখন পড়বো। দেখেন, সম্পদের অপ্রতুলতা। দেখেন, আমাদের সম্পদ কি কি? অর্থ, সময়, প্রযুক্তি, জনবল, এই সবকিছুই কিন্তু সম্পদ। এই সম্পদগুলো আমাদের হাতে নাই বা আমাদের প্রতিষ্ঠানে নাই। এই না থাকাটাই হচ্ছে কৌশল বাস্তবায়নের বড় সমস্যা। সমস্যাটা বুঝলেন, এখন সমাধানটা কি? বাস্তবসম্মত বাজেট, রিসোর্স প্ল্যানিং করা। রিসোর্স প্ল্যানিং মানে সম্পদের পরিকল্পনা করা, কোন সম্পদ আছে, কোন সম্পদ আনবেন, কোন সম্পদ কিভাবে ব্যবস্থাপনা হবে, এটা। আর প্রাধান্য ভিত্তিতে কাজ বন্টন করা, মানে কোন কাজটা আগে করবেন সেটা বন্টন করা। তাহলে কিন্তু সময়, প্রযুক্তি, জনবল, অর্থ সবকিছুর একটা কার্যকর ম্যানেজমেন্ট হবে। ঠিক আছে? তাহলে সম্পদের অপ্রতুলতার বেলায় আপনি সমস্যা লিখবেন এতটুকু, সমাধান লিখবেন এতটুকু। ঠিক আছে? এই চারটা গেল আমাদের। তাহলে এই প্রশ্নটা যদি পৃথকভাবে আসে তাহলে আপনি সমস্যা সমাধানকে আলাদা করে ফেলবেন। একসাথে আসলে আপনি এইভাবে লিখতে পারেন, অথবা আপনি 6টা 6টা করে আলাদা করেও লিখতে পারেন, অথবা 5টা 5টা করে লিখতে পারেন। মানে সমস্যা 5টা লিখলেন, সমাধান 5টা লিখলেন আলাদা করে। আচ্ছা, এরপরে লাস্টে যে দুইটা আছে সেই দুটো আমরা একটু দেখি। আচ্ছা, লাস্টের দুটো হচ্ছে পরিবর্তন ব্যবস্থাপনার দুর্বলতা, অর্থাৎ চেঞ্জ ম্যানেজমেন্ট। এটা কি? ম্যানেজমেন্ট যদি তার যে পূর্ব নির্ধারিত রুলস রেগুলেশন অনুযায়ী চলে, কোনো প্রকার পরিবর্তিত পরিস্থিতিতে যদি পরিবর্তন না আনতে চায় তাহলে সেটা একটা সমস্যা। ঠিক আছে? পরিবর্তন ব্যবস্থাপনা এটা কি? যে কোনো পরিবর্তনের সাথে প্রতিষ্ঠানকে বা প্রতিষ্ঠানের সম্পদ, উৎপাদন, বাজার ব্যবস্থাপনার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, নিজেকে পরিবর্তন করা, এই ব্যবস্থা যদি থাকে তাহলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা পড়ি ভিতরে কি আছে। পরিবর্তন ব্যবস্থাপনার দুর্বলতা, এখানে সমস্যাটা কি দেখেন। প্রতিষ্ঠান কৌশল পরিবর্তনের জন্য প্রস্তুত নয় বা সংস্কার করতে অক্ষম হলে প্রতিক্রিয়া নেতিবাচক হয়। অর্থাৎ উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে যদি আপনার প্রতিষ্ঠান কৌশল পরিবর্তন করতে না চায় বা সংস্কার করতে না চায় তাহলে যে সমস্যাটা হবে সেটা এখানে লিখবেন। এর সমাধান কি? পরিবর্তন ব্যবস্থাপনার কার্যকর কৌশল গ্রহণ এবং নেতৃত্বের মাধ্যমে সংস্কৃতিগত উন্নয়ন। অর্থাৎ পরিবর্তন ব্যবস্থাপনার জন্য কিন্তু একটা সংস্কৃতি দরকার, পরিবর্তনের সাথে মানানসই করে নেওয়ার একটা জনগোষ্ঠী দরকার, একটা ম্যানেজমেন্ট দরকার। ঠিক আছে? সেই সংস্কৃতিটা আনতে হবে প্রতিষ্ঠানের মধ্যে এবং পরিবর্তন ব্যবস্থাপনার জন্য কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। এটা হলো সমাধান। আপনি বুঝে রাখেন, নিজের মতন করে লিখবেন, অথবা বারবার পড়তে পড়তে এই ভাষাগুলো আয়ত্তে চলে আসবে। তাহলে এটা আমাদের গেল। এরপরে লাস্ট কি আছে দেখেন, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। কৌশল বাস্তবায়নের অগ্রগতি যদি নিয়মিত পর্যবেক্ষণ না করা হয়, দেখেন মূল্যায়ন এবং নিয়ন্ত্রণটা কি এটা আলাদা করে পয়েন্টস আকারে লিখতে পারেন, একসাথেও লিখতে পারেন। মূল্যায়নটা হচ্ছে প্রতিষ্ঠান কৌশল বাস্তবায়নের জন্য কাজ শুরু করলো, এখন আপনাকে মূল্যায়ন করতে হবে যে কাজ ঠিক মতো লক্ষ্য অনুযায়ী টার্গেট পূরণের জন্য কাজ হচ্ছে কিনা, কর্মীরা কাজ করছে কিনা। ঠিক আছে? বাস্তবায়নের অগ্রগতিটা আপনাকে সময় সময় পর্যবেক্ষণ করতে হবে। সেটা যদি মূল্যায়ন করতে আপনি না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যা ধরতে পারবেন না এবং সমাধানের মাধ্যমে উন্নয়নও ঘটাতে পারবেন না। এটা হলো সমস্যা। সমাধানটা কি? আপনার কৌশল বাস্তবায়নের জন্য সময় অনুযায়ী মাইলস্টোন, অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আপনার ছোট ছোট ভাগে ভাগে কাজ অগ্রগতি ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এবং পারফরমেন্স সূচক বা কেপিআই, ঠিক আছে, কি পারফরমেন্স ইন্ডেক্স, এই অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আপনার যে টার্গেট সেটা ফিল আপ হচ্ছে কিনা, আপনার প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করতে পারছে কিনা, কর্মীরা টার্গেট পূরণ করতে পারতেছে কিনা। এই কেপিআইটা যদি আপনি নজর না রাখেন তাহলে আপনার প্রতিষ্ঠানের পারফরমেন্স যেমন ডাউন হয়ে যাবে, তেমনি ভাবে আপনি যে লক্ষ্য নির্ধারণ করছিলেন সেই লক্ষ্য অনুযায়ী কাজটা হবে না। বুঝতে পারছেন? তাহলে এই হলো মোটামুটি আমাদের 6টা পয়েন্টস। এই 6টা পয়েন্টস আমরা যদি লিখি পড়ি তাহলে এই প্রশ্নটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটু রেসপন্স করেন শিবলি ভাই। আমরা কিন্তু টাইমটা 9টা 15 দিয়ে দিছি আপনার কথা মতো। ঠিক আছে? কিন্তু যদিও মানে 9টা 15 আমাদের ওই যে শিডিউলে ছিল, কিন্তু ভুলবশত ওই 9টায় আমরা জয়েন করে ফেলছি। ঠিক আছে? রবি মঙ্গল বৃহস্পতিবার এই ঈশান নামাজের কথা বিবেচনায় রেখে আমরা একটু পরে 9টা 10-15 একটু পড়তে বসলে হয় কিনা শিবলি ভাই বলছিলেন, সেই বিষয়টা আমরা মাথায় রাখবো। তাহলে এখানে 6টা পয়েন্টস, এই 6টা
কার কার হয়েছে দেখেন একটু তাকাইয়া, স্ক্রিনে দেখা যাচ্ছে। কে কে পারবেন? ভাই 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সম্পদের অপূর্ণতা নাকি নাকি সম- ভাই 4 নম্বর পয়েন্টটা একটু বলবেন একটু, আমার কাছে তো বই নাই। আচ্ছা ঠিক আছে, 4 নম্বরটা দেখেন। সম্পদের অপ্রতুলতা। প্রয়োজনীয় অর্থ মনোবল না থাকলে কৌশল বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। সম্পদের অপ্রতুলতা মানে হলো সম্পদের অভাব। সম্পদ তো সীমিত সবার, যে কোনো প্রতিষ্ঠানই সম্পদ সীমিত। সেই সীমিত সম্পদগুলো আবার কি কি? প্রযুক্তি, জনবল, অর্থ, সময়, সবই তো সম্পদ। ঠিক আছে, সময়ের অভাবে যখন কাজ না হয় তখন সময়টাও একটা সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদগুলোর অপ্রতুলতা বা মানে না থাকা বা অল্প থাকার কারণে এটা একটা সমস্যা আমাদের। এখন এই সমস্যাটা সমাধান করার জন্য কি করতে হবে? বাস্তবায়নযোগ্য বাজেট এবং রিসোর্স প্ল্যানিং করা, অর্থাৎ যে সম্পদ আছে সেই সম্পদটাকে আপনার পরিকল্পনা করা, সম্পদটার একটা প্ল্যানিং করা, যে সম্পদটা কিভাবে আপনি ব্যবহার করবেন। অল্প সম্পদ প্ল্যানিং অনুযায়ী ব্যবহার করলে সেটাকে কার্যকরভাবে উৎপাদন বাড়ানো যায়। ঠিক আছে, সেইটা। আর প্রাধান্য ভিত্তিতে কাজ করা, অর্থাৎ একটা সম্পদ কম আছে, ঠিক আছে, আপনি যেটা বেশি আছে ওটাকে কাজে লাগান। এইভাবে প্রাধান্য ভিত্তিতে কাজ বন্টন করা, এটা হচ্ছে মূল সমস্যা এবং সমাধান। ঠিক আছে, আর এখানে আছে সময় অনুযায়ী মাইলস্টোন পূরণ হচ্ছে কিনা সেটা দেখা, আর পারফরমেন্স সূচকটা কেপিআই এটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করা। বুঝতে পারছেন? এটা হলো জি মূল ভাইয়া, কথা। জি ভাই, জি জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা তাহলে উপসংহারটা কি আমরা একটু দেখি। কৌশল বাস্তবায়ন একটি চলমান এবং জটিল প্রক্রিয়া। এটি সফল করতে হলে প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ এবং মানব সম্পদের সম্পৃক্ততা। আমরা আবার একটু পড়ি। কৌশল বাস্তবায়ন একটি চলমান এবং জটিল প্রক্রিয়া। এটা সফল করতে হলে প্রয়োজন কি? সুসংগঠিত পরিকল্পনা, দক্ষ, কার্যকর যোগাযোগ এবং মানব সম্পদের সম্পৃক্ততা। ঠিক আছে, সমস্যা এড়াতে আগে থেকেই সম্ভাব্য বাধাগুলো চিহ্নিত করে প্রাসঙ্গিক সমাধান প্রস্তুত রাখলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হয়। ঠিক আছে, এখানে আপনি নিজের মতো করে উপসংহার লিখতে পারবেন অথবা যা আছে এটা পড়তে পারবেন। এই হলো মোটামুটি। তাই এই প্রশ্নটা কি মোটামুটি আমাদের হয়েছে? তাহলে আমরা আর একটা প্রশ্ন আছে আমাদের শিডিউলে, আমরা ওটা পড়বো। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্নটা আমরা স্কিপ করি। এটা কিন্তু কার্য ব্যবস্থাপনার বই আমাদের ওপেন ইউনিভার্সিটিতে না। কার্য ব্যবস্থাপনার মূল বইয়ের মানে একটা অবিকল বই দাঁড় করানোর চেষ্টা করছি ওপেন ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, এখানে একই সাথে যাতে হ্যান্ড নোটের কাজ হয় সেটাও মাথায় রাখছি। আচ্ছা এবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব, সেটা হচ্ছে মাস কাস্টমাইজেশন এটা কি। দেখেন এই প্রশ্নটা কিন্তু ভাই আপনার কথা শুনতে পাইতেছি না। আলামিন ভাই আপনার কথা আচ্ছা এবার শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পারতেছি। এবার শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, সরি। দেখেন আমরা এখন একটা নতুন প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে মাস কাস্টমাইজেশন এটা কি। আমরা যদি এই আইডিয়া গুলো না রাখি প্রশ্নে, তাহলে কিন্তু আমরা বানাই হলেও লিখতে পারবো না। আমাদের একটু ধারণা থাকলে আমরা এই মাস কাস্টমাইজেশন দিয়ে যত প্রশ্ন হবে, ঠিক আছে, আপনি বানাই লিখতে পারবেন। কাজে আমাদের আইডিয়াটা দরকার। তো মাস কাস্টমাইজেশনে সাধারণত কি কি প্রশ্ন হতে পারে দেখেন। মাস কাস্টমাইজেশনটা কি, এটা হতে পারে। মাস কাস্টমাইজেশনের বৈশিষ্ট্য, মাস কাস্টমাইজেশনের প্রকারভেদ এবং মাস কাস্টমাইজেশনের উপকারিতা। দেখেন এই উপকারিতাটা এখানে যে কটা পয়েন্টস আছে আমরা বড় করে লিখবো নিজের থেকে। আর চ্যালেঞ্জ,
এবং যদি এই মাস কাস্টমাইজেশনের প্রশ্ন যত প্রশ্ন হোক, তার প্রত্যেকটা প্রশ্নের জন্য আমরা একটা উপসংহার রাখছি, এই উপসংহারটা দিয়ে আপনি চালাই দিতে পারবেন। তাহলে এখন আমরা এখান থেকে সবকিছু তো আমরা পড়বো না, মাস কাস্টমাইজেশন থেকে আমরা কি পড়বো? আমরা একটা প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে, আমি একটু দেখে আসি। আচ্ছা, মাস কাস্টমাইজেশনটা কি, এর প্রকারভেদ এবং বৈশিষ্ট্য, এই তিনটা জিনিস পড়বো আমরা, ঠিক আছে? দেখেন, মাস কাস্টমাইজেশন বা ব্যাপক উৎপাদন, আমরা মাস শব্দের সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এটা কি ব্যাপক কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন কিন্তু ব্যাপক কাস্টমাইজেশন না, ব্যাপক উৎপাদনে কাস্টমাইজেশন। আপনাকে ইংরেজিটার সাথে বাংলাটা একটু তফাৎ করে একটু বুঝে নেন। মানে আপনি অনেক উৎপাদন করবেন, কিন্তু পাশাপাশি ব্যক্তিগতকরণ, অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি যদি ভিন্ন ভিন্ন রং, ভিন্ন ভিন্ন ডিজাইন করে দিতে পারেন, সেটা একটা কিন্তু নতুন ধারণা বর্তমানে। এবং দেখেন, আমরা অলরেডি জানি যে নাইকি, একটা এক্সাম্পল দেখেন, এটি গ্রাহকদের জুতার রং, ডিজাইন, সাইজ, নিজের মতন করে লোগো, নিজের মতন করে সবকিছু বসানোর সুযোগ দেয়। তো এরকম সুযোগ যদি কোনো কোম্পানি কম দামে কাস্টমারদের দেয়, ব্যাপকভাবে দেয়, তাহলে কিন্তু সেই কোম্পানির প্রোডাক্ট ব্যাপক হারে চলবে। তো এইটাই আমাদের মূল কথা, মাস কাস্টমাইজেশনে আমরা এটাই পড়বো। এখন একটু পড়ি মাস কাস্টমাইজেশনটা কি। দেখেন, মাস কাস্টমাইজেশন একটি আধুনিক উৎপাদন কৌশল, যেখানে বড় পরিসরে পণ্য তৈরি করা হয়, কিন্তু গ্রাহকের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে। তাহলে সংজ্ঞাটা আবার পড়ি, মাস কাস্টমাইজেশন একটি আধুনিক উৎপাদন কৌশল, যেখানে বড় পরিসরে পণ্য তৈরি করা হয়, মানে অনেক পণ্য তৈরি করে, কিন্তু গ্রাহকের ব্যক্তিগত চাহিদাকে সে কাস্টমাইজও করে। এটা হলো মাস কাস্টমাইজেশনের সংজ্ঞা। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা কি, মাস প্রোডাকশন এর দক্ষতা এবং খরচ সাশ্রয়, এবং কাস্টমাইজেশন এর নমনীয়তা ও গ্রাহক সমষ্টি। এই মাস কাস্টমাইজেশনটা দুইটা কাজ করে। আপনি লাস্ট বাক্যটা কিন্তু আপনাকে অনেক এই মাস কাস্টমাইজেশন সম্পর্কে বড় একটা ধারণা দিবে, একটু মনোযোগ দেন, বানাই লিখতে আপনার কাজে লাগবে। মাস কাস্টমাইজেশন একদিকে কি করে, দক্ষতার সাথে উৎপাদন করে, খরচ সাশ্রয় করে, কারণ সে ব্যাপক উৎপাদন করে, মাস প্রোডাকশন করে। এবং কাস্টমাইজেশনের মাধ্যমে সে আবার কি করে, নমনীয়তা এবং গ্রাহক সন্তুষ্টি, মানে সে গ্রাহকের জন্য তার কাঠামোটাকে নমনীয় করছে, তার প্রোডাক্টটাকে নমনীয় করছে, যাতে গ্রাহক তার পছন্দ অনুযায়ী বিভিন্ন রং, ফিচার, লোগো বসাতে পারেন, আবার গ্রাহকের সন্তুষ্টিও ঘটাচ্ছে। এই হলো মাস কাস্টমাইজেশনের মূল কথা। তাহলে সংজ্ঞাটা আসলে আপনি কতটুকু লিখবেন, আমি ছোট করে দেই, এতটুকু লিখবেন। এই যে এই প্যারাগ্রাফটা হচ্ছে মাস কাস্টমাইজেশনের সংজ্ঞা। আচ্ছা, এবার আমরা মাস কাস্টমাইজেশনের মূল ধারণা, এটা একটু শিখে রাখি। এই মূল ধারণাটা আমরা লিখবো না, তবে এটা একটু শিখে রাখি। দেখেন, একই প্ল্যাটফর্মে ভিত্তি করে ভিন্ন ভিন্ন গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন পণ্য তৈরি করা, এটা হচ্ছে মূল ধারণা। যেমন নাইকি কোম্পানি গ্রাহককে জুতোর ডিজাইন, রং, সাইজ, এমনকি নিজের নাম বসানোর সুযোগ দেয়, কিন্তু এটি তৈরি হয় স্ট্যান্ডার্ড উৎপাদন লাইনে। কথাটা কি বুঝতে পারছেন? মানে আপনি ঘরে বসে একটা জুতা ডিজাইন করে দেন নাই, কিন্তু স্ট্যান্ডার্ড উৎপাদন লাইনে, মানে বিশাল বড় কোম্পানির বিশাল বড় প্ল্যাটফর্মে উৎপাদন হচ্ছে, তবে এটার কাস্টমাইজ করে দেওয়ার সুযোগ দিচ্ছে নাইকিটা। একটা এক্সাম্পল, এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে মাস কাস্টমাইজেশন কি আমরা পড়লাম। আচ্ছা, এবার মাস কাস্টমাইজেশনের বৈশিষ্ট্যটা পড়ি। দেখেন, মনোযোগ দিয়েন। একটু ওয়েট। দেখেন, মাস কাস্টমাইজেশনের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ: স্ট্যান্ডার্ডাইজ প্ল্যাটফর্ম, কাস্টমার ইনভলভমেন্ট, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম FMS, এবং পোস্টপোনমেন্ট স্ট্র্যাটেজি। এই হলো চারটা এর বৈশিষ্ট্যের মূল পয়েন্টস। আপনি এই ইংরেজিতে যদি চান ইংরেজিতে দিবেন, যদি চান এটার বাংলার মিনিং করে দিবেন, তাহলেও দিতে পারবেন, ঠিক আছে? আমরা একটু ভিতরে কি আছে একটু পড়ি। শুনতে পাই না আলামিন ভাই, শুনতে পাই না আপনার কথা। আচ্ছা, শুধু কি আপনি শুনতে পান না, নাকি সবাই? না আলমিন ভাই, মাঝে মাঝে হয়ে যায়, মিস হয়ে যায়। মিস হয়ে যায় না?
জি। বুঝলাম না এরকম কেন হইতেছে। আসলে এই যে টেলিগ্রামে একটু ভালো নেট থাকা লাগে, এই জন্য বোধহয় এরকম হইতেছে। যাই হোক, আচ্ছা এবার ঠিক আছে কথা? জি, জি শোনা ভাইয়া। যাচ্ছে। এখন কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, বলছেন কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনশাল্লাহ শুনতে পাবেন। মাস কাস্টমাইজেশনের প্রধান বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যদি আসে তাহলে বড় বড় প্রশ্ন আসলে সংজ্ঞার সাথে বৈশিষ্ট্য এই 4টা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি 8 মার্কের বৈশিষ্ট্য আসে তাও আপনি এই 4টাকে একটু বড় করে প্যারাগ্রাফ, 4টা বড় বড় প্যারাগ্রাফ আকারে আপনি বানাই দিবেন, তাহলে 8 মার্কের উপযোগী হয়ে যাবে। কারণ মাস কাস্টমাইজেশনের প্রধান এবং মৌলিক বৈশিষ্ট্য এই 4টাই। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ প্ল্যাটফর্ম, মানে কি একটি সাধারণ ভিত্তি বা কাঠামো ব্যবহার করে, মানে হচ্ছে ও একটা কোম্পানি তার একটা সাধারণ যে প্ল্যাটফর্মটা আছে, ঠিক আছে, সেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে পণ্য তৈরি করবে। যেমন মোবাইল কাঠামো, মোবাইলের যে কাঠামো, মোবাইল তৈরি করার যে প্ল্যাটফর্মটা, যে মেশিনারিজ গুলো, সেগুলো সাধারণই থাকবে। সে অন্যান্য মানে একটা মনে করেন একটা মডেলের মোবাইল ফোন তৈরি করতেছে, তার জন্য যা যা করা দরকার সেটাই ব্যবহার করতেছে, কিন্তু কাস্টম অপশন যোগ করার জন্য সে কিছু জায়গা রাখতেছে। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডাইজ প্ল্যাটফর্মের মূল কথা হলো এইটা। আপনি এই 2টা বাক্য এখানে লিখবেন। এরপরে 2 নম্বরে কি আছে দেখেন, কাস্টমার ইনভলভমেন্ট, মানে হলো গ্রাহককে সম্পৃক্ত করা। গ্রাহক নিজেই নিজের ডিজাইন, রং এবং ফিচার বেছে নিবে। ঠিক আছে, অর্থাৎ কাস্টমার মতামত রাখার সুযোগ পাচ্ছে এখানে, তার পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারতেছে, তার রং ফিচার সে নিজে নিজে বেছে নিতে পারতেছে। আচ্ছা 3 নম্বরে কি আছে, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এটা কি? এখানে আধুনিক কিছু প্রযুক্তি ব্যবহার করবে যার মাধ্যমে দ্রুত এবং নমনীয় উৎপাদন সম্ভব, মানে হলো এমন ভাবে উৎপাদনটা করবে যাতে করে কাস্টমাইজেশনটা করা যায়। এরকম হবে না যে কাস্টমাইজেশনের কোনো সুযোগ নাই। ঠিক আছে, এখানে রোবোটিক্স, সিএনসি, এআই এই সকল প্রযুক্তি ব্যবহার করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা রোবোটিক্স, সিএনসি এবং এআইটা বুঝতে পারছি। সিএনসি কম্পিউটার নুমেরিক্যাল কন্ট্রোল, অর্থাৎ আপনার কম্পিউটারের মাধ্যমে যে ডিজাইনটা করা হয় বড় বড় উৎপাদন প্রতিষ্ঠানে, বড় বড় মেশিনারিজের মাধ্যমে দেখা যাচ্ছে কাটা হচ্ছে কোনো জিনিস বা একটা গঠন দেওয়া হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, সেটা হচ্ছে সিএনসি টেকনোলজি। ঠিক আছে, আর রোবোটিক্স হচ্ছে রোবট, এবং এআইটা তো আমরা বুঝতে পারলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্রযুক্তিগুলো বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেমে, এফএমএস। আচ্ছা, তাহলে এই 3টায় কারো কোনো সমস্যা আছে? জি না আলম ভাই। আচ্ছা ঠিক আছে, লাস্ট 4 নাম্বারটা কি আছে দেখেন, পোস্টপোনমেন্ট স্ট্র্যাটেজি। এটা কি? এখানে হচ্ছে পোস্টপোনমেন্ট শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কিছু জায়গায় আপনি কোনো বিষয় উৎপাদনের একটা পর্যায়ে আপনি কিছু অংশ স্থগিত করে রাখলেন। যেমন অনেক সময় দেখেন না যে মানে এই মানে কাস্টমার আসলে, যেমন ফাস্ট ফুড দোকানগুলোতে কি হয়, কাস্টমার আসলে আপনাকে একটা খাবার রেডি করে দিচ্ছে, মানে একসাথে সব রেডি করে রাখতেছে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তাই সেইভাবে আপনার এই মাস কাস্টমাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা মোবাইল ফোন বা একটা জুতা এমন পর্যায়ে করে রাখে যে কাস্টমার আসলে যাতে বাকি অংশটুকু তার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া যায়। ঠিক আছে, পোস্টপোনমেন্ট স্ট্র্যাটেজির মূল কথা হলো এইটা। এখানে কি লেখা আছে, পণ্যের কিছু অংশ উৎপাদনের সময় স্থগিত রাখা হয় যতক্ষণ না গ্রাহকের অর্ডার আসে, তারপর চূড়ান্ত কাস্টমাইজ করা হয়। আচ্ছা, এবার আমরা যারা আছি একটু দেখি 4টা বৈশিষ্ট্য কি কি। স্ট্যান্ডার্ডাইজ প্ল্যাটফর্ম, কাস্টমার ইনভলভমেন্ট, ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, পোস্টপোনমেন্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই 4টার ইংরেজি আমরা মনে রাখবো, ইংরেজি সহজে মনে থাকবে। আর বাংলাটাও করে আমরা চাইলে বাংলা লিখতে পারবো। ঠিক আছে, বাংলা লেখার সুযোগ আছে। তাহলে ইনশাল্লাহ আমাদের হবে না বৈশিষ্ট্য এবং সংজ্ঞা আমাদের বুঝতে কারো বাকি আছে? ভাইয়া 4টা আরেকবার একটু বললে ভালো হয়, 4টা আরেকবার একটু পড়েন। আচ্ছা ওকে, তাহলে আমি নিজের ভাষায় একটু বোঝাই দেই। আচ্ছা দেখেন, মাস কাস্টমাইজেশন মানে ব্যাপক মানে ব্যাপক আকারে কাস্টমাইজেশন করা, কিন্তু এটার মূল অন্তর্নিহিত কথাটা হচ্ছে ব্যাপক উৎপাদনে কাস্টমাইজেশন। মানে মানে আপনি চিন্তা করে দেখেন, একটা
মানে আপনি যদি চান যে একটা জুতা আপনি আপনার কাস্টমারের জন্য ডিজাইন করবেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক জটিল বিষয়। ঠিক আছে, বিশাল বড় কোম্পানি তার বিশাল অবকাঠামোর মাধ্যমে প্রত্যেকটা কাস্টমারের জন্য বা কাস্টমারের পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন ডিজাইন, ভিন্ন ভিন্ন অপশন সেট আপ করে দিবে। ঠিক আছে, এইটার জন্য তাকে ব্যাপক উৎপাদন প্ল্যাটফর্ম দরকার, তা না হলে সে পারবে না। ঠিক আছে, তাই মূল কথাটা হচ্ছে ব্যাপক পরিসরে পণ্য তৈরি করা এবং গ্রাহকের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়াটাই হলো মাস কাস্টমাইজেশন। মাস কাস্টমাইজেশনের মূল কথা হলো মাস প্রোডাকশন এবং কাস্টমাইজেশন, দুইটা কথা। মাস প্রোডাকশন, মাস কাস্টমাইজেশন, অর্থাৎ ব্যাপক আকারে প্রোডাকশন হবে কিন্তু একই সাথে কাস্টমাইজেশনও করা যাবে। ব্যাপক উৎপাদনের মধ্যে দক্ষতা, যেমন দক্ষতার সাথে উৎপাদন হবে আর খরচও কমে আসবে। আর কাস্টমাইজেশনের মাধ্যমে নমনীয়তার সুযোগ থাকতেছে, অর্থাৎ গ্রাহক চাইলে চেঞ্জ করে নিতে পারতেছে এবং গ্রাহকের সন্তুষ্টি, নিজের মতন করে যখন গ্রাহক পণ্যটা পাচ্ছে তখন গ্রাহক খুশি। এই হলো মূল কথা। এবার আমরা মাস কাস্টমাইজেশনের বৈশিষ্ট্য পড়বো, 4টা বৈশিষ্ট্য, আঙ্গুল গুনেন। 1 নাম্বারটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ প্ল্যাটফর্ম, অর্থাৎ পণ্য তৈরি করার জন্য সে স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করবে, এমন একটা কাঠামো ব্যবহার করবে যার মাধ্যমে সাধারণভাবে মোবাইল তৈরি করতে, একটা মডেলের মোবাইল তৈরি করতে, যে ল্যাপটপ তৈরি করতে যে প্ল্যাটফর্মটা, যে মেশিনারিজ গুলো লাগে ওই প্ল্যাটফর্মই ব্যবহার করবে। ঠিক আছে, কিন্তু কাস্টম অপশন যোগ করার জন্য সুযোগ থাকবে। এটাই হলো স্ট্যান্ডার্ডাইজ প্ল্যাটফর্ম। 2 নম্বর হচ্ছে কাস্টমার ইনভলভমেন্ট, মানে গ্রাহক তার যে প্রোডাক্টটা সে অর্ডার করছে সেটার সাথে সে ইনভলভ থাকবে। কিভাবে ইনভলভ থাকবে? সে তার নিজের ডিজাইনটা দিতে পারবে, আমাকে এই ডিজাইনে করে দেন। সে নিজে একটা রং পছন্দ করে দিতে পারবে। সে বলতে পারবে যে আমার মোবাইল এই ফোনটায় আমাকে এই অপশনগুলো দিতে হবে, আপনাকে এই সফটওয়্যারগুলো ইনস্টল করে দিতে হবে। ঠিক আছে, অথবা বাটনটা এখানে থাকা যাবে না, ওইখানে থাকতে হবে। এই ফিচারটা আপনার এই কাস্টমার ইনভলভমেন্ট এইভাবে তৈরি হবে। 3 নাম্বার আছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, মানে হলো ফ্লেক্সিবল মানে তো আমরা বুঝতে পারলাম যে কাঠামোটা পরিবর্তনযোগ্য বা নমনীয়। দেখেন, আধুনিক বিভিন্ন প্রযুক্তি আছে, সিএনসি, কম্পিউটার নুমেরিক কন্ট্রোল, রোবোটিক্স এবং এআই। ঠিক আছে, এই যে প্রযুক্তিগুলো, এইগুলোর মাধ্যমে যে কোনো কিছু চাইলে আপনি ফ্লেক্সিবল করে নিতে পারবেন, অর্থাৎ সূক্ষ্মভাবে কাজ হবে, নিখুঁতভাবে কাজ হবে, কিন্তু আপনি যেভাবে তাকে ডিরেকশন দিবেন সেইভাবে কাজ করবে। আপনার কল্পনার বাইরে সে কাজ করতে পারে এই 3টা প্রযুক্তি। ঠিক আছে, এই প্রযুক্তিগুলো ব্যবহার করে দ্রুত এবং নমনীয় উৎপাদন সম্ভব হবে। এই 3 নাম্বার পয়েন্টে এগুলো লিখবেন। আর 4 নম্বরে আছে পোস্টপোনমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ পোস্টপোনমেন্ট শব্দের অর্থ হচ্ছে স্থগিত রাখা, বন্ধ করে রাখা কিছু সময়ের জন্য। এইটার মূল কথা হলো পণ্যের কিছু অংশ, মনে করেন একটা জুতা তৈরি করলেন, জুতার মূল কাঠামো টাঠামো সব তৈরি করে রেখে দিচ্ছেন। এখন কাস্টমার এসে যখন বলবে যে আমার জুতার উপরের লোগোটা এটা হবে, উপরের জুতার ফিতা এরকম হবে, ও জুতার ডিজাইনটা এরকম থাকতে হবে, তখন আপনি ডিজাইন গুলো যোগ করে দিলেন। ঠিক আছে, মোবাইলের মূল আপনার হার্ডওয়্যার সবকিছু তৈরি করে রাখলেন, উপরের যে অংশটুকু সেটা আপনি পরে সেট আপ করে দিলেন, অর্থাৎ কিছু অংশ স্থগিত রাখলেন, কাস্টমার আসলে আপনি কাস্টমাইজ করে দিলেন। 4 নম্বরের মূল কথা হচ্ছে এইটা। ঠিক আছে, খুব সহজ, এই 4টা আশা করি আপনারা এখনই লিখতে দিলে পারবেন, এটা বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। আলী ভাই 2 এবার নম্বরটা আমরা, একটু আবার বলেন, শুধুমাত্র 2। আচ্ছা, কাস্টমার ইনভলভমেন্ট মানে হচ্ছে কাস্টমার ইনভলভ থাকবে। আপনি একটা দেখেন, আমরা মানে বিভিন্ন কোম্পানি যে প্রোডাক্ট গুলো উৎপাদন করে, কাস্টমার কি যায় দেখতে পারে? লটে লটে যে প্রোডাক্ট গুলো হচ্ছে, যে মোবাইল ফোন গুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বলতে পারি না যে আমাকে এই মোবাইল ফোনের এই ফিচার গুলো আমার জন্য স্পেশালি রাখতে হবে। কিন্তু মাস কাস্টমাইজেশনের বৈশিষ্ট্য হচ্ছে কাস্টমার বলতে পারবে যে আমার জন্য তৈরি করা এই ফোনটাই স্পেশালি এই ফিচার গুলো দিতে হবে। এটার মাধ্যমে কাস্টমারের ইনভলভমেন্ট তৈরি হবে। 2 নম্বরের মূল কথা হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পারছেন ওজাহিদ হ্যাঁ ভাই? ঠিক আছে, বুঝতে পারছি। পরে যান, পরে যান। হ্যাঁ ঠিক আছে, এরপরে পরে। ঠিক আছে, এবার দেখেন আমাদের আরো অল্প একটু অংশ আছে, সেটা হচ্ছে মাস কাস্টমাইজেশনের প্রকারভেদ গুলো পড়লে আমাদের হয়ে যায়। দেখেন, মাস কাস্টমাইজেশন 4 প্রকার, 1 2 3 4, 4 প্রকার। কোলাবোরেটিভ কাস্টমাইজেশন মানে হলো আপনি গ্রাহকের সাথে সমন্বয় করে, সহযোগিতা নিয়ে, গ্রাহকের পরামর্শ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এটার বর্ণনাটা কি দেখেন, গ্রাহকের সাথে আলোচনা করে ডিজাইন করা। আপনি একটা এক্সাম্পল দিবেন প্রকারভেদে, এগুলো আপনি ছক আকারেও লিখতে পারেন, ছক ছাড়াও লিখতে পারেন। আমাদের সহজ সুবিধার্থে আমরা ছক আকারে লিখছি, এখানে বুঝতে সুবিধা হবে। দেখেন, সাভার টেইলর্স, আমি জানি না
এটা আমি গুগল থেকে সার্চ করে সাবা টেইলর্স, দেখেন গ্রাহকের মাপ অনুযায়ী পোশাক দেয়, মানে যে কোনো একটা টেইলর্স এর নাম দিছি, কারণ টেইলর্স গুলো তো গ্রাহকের মাপ অনুযায়ী পোশাক দেয়। তার মানে কোলাবোরেটিভ কাস্টমাইজেশন গ্রাহকের সাথে পর্যালোচনা করে এই টেইলর্সটা কি করে, পোশাক দেয়। আপনি অন্য নামও দিতে পারেন। অ্যাডাপটিভ কাস্টমাইজেশন মানে হলো আপনি আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি তার সাথে যে কোনো প্রকার সেটিং শব্দ করে না, যে কোনো প্রকার অপশন আপনি কাস্টমারের সাথে পরামর্শ করে তাকে দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি কাস্টমারের চাহিদার সাথে যদি খাপ খাওয়ান তাহলে এই অ্যাডাপটিভ কাস্টমাইজেশন হবে। এটার এক্সাম্পল কি, স্মার্ট ওয়াচ। বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচে আমরা চাইলে বা একটা স্মার্টফোনে আমরা কিন্তু বিভিন্ন থিম সেট আপ করতে পারি, তারপরে বিভিন্ন ফিচার নিজের মতন করে কাস্টমাইজ করতে পারি, কিছু অপশন হাইড করে রাখতে পারি, কিছু অংশ আমরা যোগ করতে পারি। এরকম যদি ফিচার গুলো থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডাপটিভ কাস্টমাইজেশন, অর্থাৎ কাস্টমার তার চাহিদা অনুযায়ী যখন যেটা দরকার হবে সেই অনুযায়ী সে পরিবর্তন করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা হচ্ছে ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশন, অর্থাৎ এখানে ট্রান্সপারেন্ট শব্দের অর্থ কি, মানে স্বচ্ছ। এই কাস্টমাইজেশনের প্রকারভেদের ক্ষেত্রে আমরা কি লিখবো, গ্রাহকের তথ্য অনুসারে অটোমেটিক কাস্টমাইজ হবে। মানে ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশন মানে আপনাকে একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম দিল যেখানে আপনি নিজের ইচ্ছা মতন বসায় নিতে পারবেন। ঠিক আছে, যেমন নেটফ্লিক্স ব্যবহারের ভিত্তিতে সাজেশন দেয়, আবার ইউটিউব কি করে, আপনি যেটা ব্যবহার করতেছেন আপনার মন মতন সাজেশন দিচ্ছে। আমি নেটফ্লিক্স ব্যবহার করি না, আপনার করছেন জানি না, নেটফ্লিক্স ব্যবহারের ভিত্তিতে সাজেশন দেয় যে আপনি এটার পরে আরেকটা দেখেন, যেটা দেখতেছেন ওটার পরে আপনাকে বলে না এটা দেখেন আপনি আপনার ব্যবহার অনুযায়ী। তার মানে এটা হলো ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশন। আচ্ছা, কসমেটিক কাস্টমাইজেশনটা কি? কসমেটিক মানে তো আমরা বুঝতে পারলাম, কসমেটিক মানে কি, শরীরের উপরের অংশ দেখানোর জন্য, চাকচিক্যময় করার জন্য যে প্রোডাক্ট গুলো ব্যবহার করে সেটাই কসমেটিক প্রোডাক্ট। আবার কসমেটিক মানে হচ্ছে উপরের বেশভূষা। কসমেটিক কাস্টমাইজেশন মানে হচ্ছে একটা পণ্যের ভিতরে সবকিছু ঠিক থাকবে কিন্তু শুধু প্যাকেজিং এবং উপস্থাপনা যদি পাল্টান। কোকাকোলা নাম সহ বোতল, ঠিক আছে, এইটা হচ্ছে উপরের লেভেল। বা যে কোনো প্রোডাক্টের, যেমন মনে করেন আপনার চিপস, হ্যাঁ, সেই চিপসের উপরের যে প্যাকেটিং, উপরের যে লেবেল, লোগো, এইগুলো হচ্ছে কসমেটিক কাস্টমাইজেশন, কিন্তু ভিতরে কিন্তু চিপসই আছে। ঠিক আছে, এখন আপনি যদি কাস্টমারকে তার পছন্দ মতন আপনি এই প্যাকেটটা আপনি চেঞ্জ করে দেন, লোগোটা, বোতলার রং চেঞ্জ করে দেন, তাহলে সেটা কসমেটিক কাস্টমাইজেশন হবে। কিন্তু ভিতরের কিন্তু ওই কোকাকোলাই থাকতে হবে, ভিতরে কিন্তু চিপসই থাকতে হবে। এবার বলেন, আপনাদের মতামত সাপেক্ষে আমরা এই প্রকারভেদগুলো আবার আলোচনা করতে পারি। মুজাহিদ ভাই, শিবলি ভাই, শাহজাহান ভাই, শারমিন আপা, একবার আলোচনা করেন ভাই। হবে? আচ্ছা আচ্ছা, আরেকবার করবো। আলহামদুলিল্লাহ যে আমি আপনাদের একবার নোট লিখছি, এই নোটগুলো আবার ঘষা মাজা করে একবারে 1% এর নিচে ভুল নামাই নিয়েছি। মানে আমার মনে হয় যে 0.000001% ভুল থাকবে, আমি এরকম ভাবে ঘষা মাজা করছি রাত দিন 24 ঘন্টা। ঠিক আছে, আমার একবার লিখতে গিয়ে কারেকশন করতে গিয়ে হয়েছে, আবার আপনাদের আজকে পড়াতে গিয়ে আমার আবার ভালো করে হলো। এটার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ যে আছেন বিদায় আমরা উৎসাহ নিয়ে পড়ি, না হলে হয়তো পড়া হতো না। ঠিক আছে, আচ্ছা মাস কাস্টমাইজেশনের প্রকারগুলো আবার আমরা দেখি, মনোযোগ দিয়েন সবাই। দেখেন, কোলাবোরেটিভ কাস্টমাইজেশন। কোলাবোরেটিভ শব্দের অর্থ কি? কোলাবোরেটিভ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতার ভিত্তিতে, ঠিক আছে, বা একত্রে কাজ করা বা সমবায় ভিত্তিক কাজ করা। কোলাবোরেটিভটা কি? এখানে কোলাবোরেটিভটা বলতে বোঝাচ্ছে গ্রাহকের সাথে আলোচনা করে, তার সাথে সমন্বয় করে যে ডিজাইনটা আপনি করলেন। যেমন টেইলর্স গুলো কি করে, গ্রাহককে বলে আপনার পোশাকটা কেমন হবে, এই ডিজাইন দেবো কিনা, আলোচনা ছাড়া কিন্তু একটা বোতামও লাগায় না। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিবেন যে অমুক টেইলর্স গ্রাহকের মাপ অনুযায়ী পোশাক তৈরি করে। তার মানে এই এক্সাম্পলটা হচ্ছে কোলাবোরেটিভ কাস্টমাইজেশনের একটা এক্সাম্পল, এবং এটার বর্ণনা হচ্ছে গ্রাহকের সাথে আলোচনা করে ডিজাইন করা। আপনি ছক আকারেও লিখতে পারবেন, চাইলে আপনি কোলাবোরেটিভ কাস্টমাইজেশন দিয়ে বর্ণনা এবং উদাহরণ আলাদা আলাদা ভাবেও আপনি পয়েন্ট আকারে দাগ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? বলেন, কোলাবোরেটিভে সমস্যা আছে? বুঝতে পারছেন সবাই? বোঝা গেছে। আচ্ছা, 2 নম্বরে আছে অ্যাডাপটিভ কাস্টমাইজেশন, মানে পরিস্থিতির সাথে সামঞ্জস্য করা, খাপ খাওয়ানো। এই কাস্টমাইজেশনের মূল কথা এখানে কি আছে দেখেন, স্ট্যান্ডার্ড পণ্যটা স্ট্যান্ডার্ড হবে, এমন স্ট্যান্ডার্ড হবে যে ব্যবহারকারী তার সেটিং বদলাতে পারবে। যেমন আপনার একটা মোবাইলের একটা থিম বা স্মার্ট ওয়াচের একটা থিম চাইলে আপনি পাল্টাতে পারেন। স্মার্ট ওয়াচের একটা অপশন আপনার ভালো লাগলো না, আপনি চাইলে পাল্টাই দিলেন, অপশনটা আপনি হাইড করে রাখলেন, নতুন একটা অপশন সামনে আনলেন।
সামনের যে আমাদের স্মার্টফোনের সামনের যে মেনুগুলো থাকে, যে সফটওয়্যারগুলো আমরা সামনে এনে রাখি, চাইলে কিন্তু আমরা ওগুলো সরাই নতুন কিছু আনতে পারি, মানে যার যার প্রয়োজন অনুযায়ী সে আনতে পারবে। তার মানে পরিস্থিতির সাথে যদি সে খাপ খাওয়াইতে পারে তার প্রোডাক্টটা নিয়ে, প্রোডাক্টটাকে যদি তার ব্যবহারের সাথে খাপ খাওয়াতে পারে, অ্যাডাপ্টেশন ঘটাইতে পারে, তাহলে সেটাই হচ্ছে অ্যাডাপটিভ কাস্টমাইজেশন। বলেন 2 নাম্বারটা ক্লিয়ার? ভাই ক্লিয়ার। আচ্ছা, ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশন মানে, ট্রান্সপারেন্ট মানে তো স্বচ্ছ, একবারে সাদা পরিষ্কার। ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশন মানে হচ্ছে গ্রাহকের তথ্য অনুযায়ী অটোমেটিক কাস্টমাইজ হবে। কিভাবে? যেমন আমি যদি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, দেখবেন সেখানে কিন্তু সব ইউরোপ আমেরিকার বিভিন্ন বড় বড় পেজ আসতেছে, ঠিক আছে, বড় বড় পেজের ভিডিও আসতেছে, যেগুলো কিন্তু আপনার সংস্কৃতির সাথে আপনি দেখেন না, সেগুলো আসতেছে। এখন আপনি যখন সার্চ করে একটা হুজুরের ওয়াজ সার্চ করলেন, একটা সংবাদ চ্যানেলের নিউজ সার্চ করলেন, ওটা দেখলেন, দেখার পরে কিন্তু আপনাকে ওই অনুযায়ী ফেসবুক সাজেস্ট করতেছে। তার মানে ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম দিবে যেটা একবারে স্বচ্ছ, আপনি যেভাবে চাইবেন সেইভাবে সেটা আপনাকে সাজেশন দিবে, আপনাকে সেইভাবে একটার পর একটা অপশন আপনাকে সে দেখাবে। বুঝতে পারছেন ট্রান্সপারেন্ট কাস্টমাইজেশনটা কি? এখানে আপনি লিখতে পারেন যা আছে তাই লেখেন, গ্রাহকের তথ্য অনুসারে অটোমেটিক কাস্টমাইজ। এটার উদাহরণ হচ্ছে নেটফ্লিক্স ব্যবহারবিদ সাজেশন দেয়, আবার ইউটিউবে ব্যবহারবিদ সাজেশন দেয়, ফেসবুকে সাজেশন দেয়, ঠিক আছে, গেল। এবার কসমেটিক কাস্টমাইজেশনটা কি? কসমেটিক মানে হচ্ছে আপনার, আমি তো বললাম একটু আগে, মানে বাহ্যিক বেশভূষাটা হচ্ছে কসমেটিক কাস্টমাইজেশন। এখানে উপরের সবকিছু পরিবর্তন করা যাবে, শুধুমাত্র ভিতরের জিনিসটা পরিবর্তন করা যাবে না। যেমন আপনি এখানে কোকা কোলার এক্সাম্পল দিছি আমি, আপনি চাইলে অন্য একটা এক্সাম্পল দিতে পারেন, ঠিক আছে। যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আপনি লিখবেন যে এই প্রোডাক্টের ভিতরে যদি কোকা কোলার কোমল পানীয় থাকে, চিপসের প্যাকেটে চিপসই থাকে, উপরের প্যাকেট নাম লোগো যদি কোনো অনুষ্ঠান সাপেক্ষে, মনে করেন আপনি যদি কোকা কোলা কোম্পানির সাথে চুক্তি করেন যে আমার এই ছেলের বিয়েতে আপনার কাছে কোকা কোলা নিব, কিন্তু এত হাজার বোতল কোকা কোলা আপনাকে কসমেটিক কাস্টমাইজেশন করে দিতে হবে, অর্থাৎ উপরে আমার ছেলে বউয়ের ছবি রাখতে হবে, আমাদের অনুষ্ঠানের তারিখ রাখতে হবে, বিয়ের সাজসজ্জা রাখতে হবে, তাহলে কিন্তু কোকা-কোলা কোম্পানি হয়তো আপনাকে দিতে পারবে, ঠিক আছে। কসমেটিক কাস্টমাইজেশন তাহলে আমরা বুঝতে পারলাম। জি। আচ্ছা, এই 4টা প্রকারভেদ। এখন এখানে দেখেন অতিরিক্ত কিছু জিনিস আছে, এগুলো আমাদের হয়তো অন্য বুঝতে ব্যাচের জন্য পারলাম। ইম্পর্টেন্ট, আমাদের জন্য যা ইম্পর্টেন্ট তাই আমরা পড়লাম 8ম ব্যাচের জন্য। এখানে আছে মাস কাস্টমাইজেশন উপকারিতা, চ্যালেঞ্জ, উদাহরণ, এগুলো আমরা এখন পড়বো না, ঠিক আছে। তা ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রায় 45 মিনিট ধরে পড়াশোনা করলাম। 2টা প্রশ্ন, আশা করি 2টা প্রশ্ন এখনই লিখতে দিলে আপনারা প্রত্যেকে বানিয়ে লিখতে পারবেন। আব্দুল আলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ, দেরি করে জয়েন করছেন। তা আমাদের কার্য ব্যবস্থাপনার 2টা অধ্যায় শেষ হলো। এবার বলেন আগামী দিন অর্থাৎ কালকে আমরা নতুন একটা বই ধরতে চাচ্ছি, সেকেন্ড সেমিস্টারের যারা আছেন, আমরা কোনটা পড়তে পারি? দ্রুত বলেন, অনেক রাত হয়েছে। কোনটা পড়বো আপনাদের মতামতের ভিত্তিতে? মুজাহিদ ভাই, শিবলি ভাই, সাধান ভাই, বলেন। বিপণন ব্যবস্থাপনা পড়তে পারি আমরা মনে হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে মার্কেটিং। বিপণন ব্যবস্থাপনাটা আমরা ইনশাল্লাহ কালকে পড়বো। বিপণন ব্যবস্থাপনায় আমাদের একটু বলে রাখি, 1 মিনিট আপনারা একটু মনোযোগ দেন। বিপণন ব্যবস্থাপনায় হচ্ছে 10টা অধ্যায় আছে, তা আমরা পুরো একটা বই একবারে শেষ করব না, এতে আমাদের মানে ভালো লাগবে না, ঠিক আছে, একঘেয়েমি চলে আসবে। আমরা এখানে 2টা 2টা করে অধ্যায় শেষ করবো সেকেন্ড সেমিস্টারে। তা আমরা কালকে ইনশাল্লাহ বিপণন ব্যবস্থাপনা পরিচিতি, ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে আমরা 8ম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, একই সাথে 9ম ব্যাচের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা পড়বো, ঠিক আছে। সবাইকে অনেক ধন্যবাদ। আর ফার্স্ট সেমিস্টারের ক্লাস হচ্ছে আগামীকাল 9টায়, আর সেকেন্ড সেমিস্টার আগামীকাল 10টায়, ঠিক আছে, এটা মনে রাখেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, তাহলে রেখে দেবো। আজকে 10টায়, আজকে 10টায় কি ক্লাস আছে না ভাই? না না, আজকে কি বার? আজকে হচ্ছে আজকে তো স্পেশাল, আজকে তো স্পেশাল, স্পেশাল রবি মঙ্গল বৃহস্পতি স্পেশাল ক্লাস, সেটা হবে 9টায়, ঠিক আছে। আর আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে শনি সোম বুধ, রাত 9টায় হচ্ছে ফার্স্ট সেমিস্টার, আর 10টায় হচ্ছে সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ যে ওই টাইমিংটা শোনাটাই করছেন। আলহামদুলিল্লাহ বসতে পারি। হ্যাঁ, ওইটা 9টা 15, একটু সবাই যারা আছেন সবাই মনে রাখেন। মুজাহিদ ভাই বলেন।
আমি যে বায়ারের যে কাজ করি না, ম্যাক্রন নামে একটা বায়ার আছে। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ গিয়ে খেলোয়াড়দের পোশাক তৈরি করে। পৃথিবীর হ্যাঁ। প্রায় 100টার উপরে জাতীয় টিম এবং হচ্ছে ক্লাব টিম আছে যাদের স্পন্সর হচ্ছে আমার এই কোম্পানি ম্যাক্রন, ঠিক আছে। যেমন এই যে আচ্ছা আচ্ছা ওয়েস্ট ইন্ডিজের জাতীয় টিমের হচ্ছে গিয়া মানে ক্রিকেট টিমের জাতীয় টিমের স্পন্সর হচ্ছে ম্যাক্রন, ঠিক আছে। এরকম আরো আছে, বার্সেলোনা। তারপরে হচ্ছে হ্যাঁ গিয়ে আপনার ফিফা যে ওয়ার্ল্ড কাপ হয় না, সেই ওয়ার্ল্ড কাপে হচ্ছে ওনারা যে রেফারি আছে না, রেফারি যে জার্সি যাদের দেয় যে কোম্পানি, এটা হচ্ছে ম্যাক্রন। এই কোম্পানির কিউসি বাংলাদেশে একমাত্র আমি। তো এই কথাটা কেন আচ্ছা বললাম, আমাদের আচ্ছা কোম্পানি এই সুযোগটা দেয়। ওনাদের সিইও আসছিল আমাদের এই জেকে ফ্যাক্টরিতে ভিজিট করতে, ওনার সাথে আমি অনেকক্ষণ সময় দিছি আর কি। তখন উনি বলতে যে ইতালি বেস কোম্পানি তো, কাস্টমার ইচ্ছা করলে ওই জায়গায় যাইয়া নিজের ইচ্ছা মতো আপনার ব্র্যান্ড করতে পারে। তো এই জিনিসটা যে আজকে আমি বুঝলাম যে এই যে আপনি পড়াইলেন ম্যাচ কাস্টমাইজেশন, মাস কাস্টমাইজেশন। ঠিক আছে। আগে কিন্তু বুঝিনি, আগে জানতাম যে এটা, কিন্তু এটার যে একটা আবার নামও আছে, মানে এইটা আজকে জানতে পারলাম। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, এই তার মানে কিছুদিন আগে ওই এইটা যে একটা বাংলাদেশের কনসেপ্ট খেলা এবং এইটা হয়েছিল, বিশ্বব্যাপী আপনারা চর্চা হয় বলটা মাস খেয়াল করেন, কাস্টমাইজেশন। বলটার ভিতরে একটা লোগো আছে। হ্যাঁ 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 হ্যাঁ। জি জি, এইটাই আমি আজকে বুঝতে পারলাম। ওই যে বাংলাদেশের ওই যে ফুটবল খেলা হয়েছিল না, ফুটবল খেলায় দেখবেন যে ওই যে বলের যে একটা লোগো আছে, দেখবেন আজকে আগের যে ভিডিও দেখেন দুই একটা, ওই যে ইদানিং যে খেলাগুলো হয়েছে ওইটার ভিতরে যে লোগোটা আমাদের কোম্পানির ওই লোগো। জি, আমার কথা আচ্ছা শেষ আলামিন ভাই, বলতে পারেন। মানে বিষয়টা আজকে আর কি রিয়েলাইজ করতে পারলাম। এতদিন না না না, শুনছিলাম ওই সেটাই সিওর সেটাই। কাছে, বিষয়টা মানে পড়ালেখার ভিতরে যে আছে এটা আসলে আমি জানতাম না। আজকে আর কি হ্যাঁ না, জানতে আমি পারলাম, আমাদের ভালোই লাগলো। আমি আমি তো সেকেন্ড সেমিস্টারে সবগুলো নোট আমি তৈরি করলাম, ঘষা মাজা সব সারা বই পুরো ফুল বই করলাম। তাতে আমি দেখলাম যে আমরা যদি মনোযোগ দিয়ে এমবিএ এর ওপেনের এমবিএ এর বইগুলো পড়ি, কোনোভাবেই আমাদের এমবিএ ডিগ্রিটা ওপেন বিধায় এটার মান যে কম তা কিন্তু না। ঠিক আছে, হয়তো আমরা পড়াশোনা করি না বিধায় এটার মান অনেকের কাছে হয়তো মূল্য দিতে তারা চাইবে না, কিন্তু আমাদের পড়াশোনার সুযোগ আছে। আপনি পড়লে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এমন কিছু জানতে পারবেন যেটা একজন মানে ম্যানেজার হয়ে বসে আছে উনিও জানে না। ঠিক আছে, আমরা সেই বিষয়গুলো জানতে পারবো, এখানে অনেক সুন্দর করে বইগুলো লেখা। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো ঠিক আছে ইনশাল্লাহ আলমিন ভাই, আসসালামু কালকে আলাইকুম। ইনশাল্লাহ আমরা নতুন বইয়ের নতুন অধ্যায় শুরু করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম।